লকডাউন কি আবার আসছে? 2020 সালের সেই বিভীষিকা কি আবার ফিরে আসতে চলেছে? হাসপাতালগুলোর সামনে লাইন, অক্সিজেনের জন্য হাহাকার, প্রিয়জনের মুখটা শেষবারের মতো দেখারও সময় নেই। এইসব ভয়াবহ স্মৃতি কি আবার ফিরে আসবে? সমস্ত দেশে ছড়িয়ে পড়া করোনা সংক্রমণ এবং মৃত্যুর হারের লাগাতার বৃদ্ধি, ডাক্তারদের সতর্কবার্তা, প্রশাসনের তীব্র উদ্বেগ, চিকিৎসা পরিকাঠামোর ঘাটতি, সবকিছু মিলে ভারত যেন আবার ধীরে ধীরে গিয়ে দাঁড়াচ্ছে এক ভয়ঙ্কর মোড়ে। বিশেষ করে পশ্চিমবঙ্গের চিত্র আজ এতটাই আশঙ্কাজনক যে যদি এখনই আমরা সতর্ক না হই তাহলে হয়তো আমাদের হাতে আর সময় থাকবে না। এই মুহূর্তে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী ভারতের মোট করোনা সংক্রমণের সংখ্যা পৌঁছেছে 7,500-এর ঘরে। একদিনেই নতুন করে 111টি করোনা সংক্রমণের খবর পাওয়া গেছে। কিন্তু এই সংখ্যার ভেতরেও সবচেয়ে বেশি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে মৃত্যুর হার। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 11 জনের, যার মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গেই। তাতেই বোঝা যাচ্ছে আর এক ধাক্কায় প্রাণহানি শুরু হয়ে গেছে। এই অবস্থায় আপনি কতটা নিরাপদ? আপনি, আপনার পরিবার, আপনার সন্তান, বৃদ্ধ বাবা মা, কারো কি আর কোনো নিরাপত্তা আছে? আপনি কি জানেন এই মুহূর্তে কোন রাজ্যে সবচেয়ে বেশি সংক্রমণ ছড়াচ্ছে? আপনি কি জানেন আপনার পাড়ার হাসপাতালগুলো প্রস্তুত তো? আর আপনি কি জানেন লকডাউন বা কড়া বিধিনিষেধ ফের চালু হলে আপনি মানসিকভাবে কতটা প্রস্তুত? এই ভিডিওটা আপনাকে দেখতে হবে শেষ পর্যন্ত। এখনই লাইক করুন, শেয়ার করে সবাইকে সাবধান করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেলটিকে, কারণ সামনে যে খবর আসছে তা আপনাকে ভাবিয়ে তুলবে। আমাদের প্রথম প্রশ্ন, আপনি যদি জানতেন আগামী সপ্তাহেই লকডাউন হতে চলেছে তাহলে আপনি আজ কি করতেন? নিচে কমেন্টে লিখে জানিয়ে দিন, কারণ সত্যি বলছি সময়টা আর নেই। এবার চলুন ঢুকে পড়ি বিস্তারিত মূল রিপোর্টে, যা শুনলে শিউরে উঠবেন আপনিও। বিস্তারিত রিপোর্ট জানানোর পূর্বে প্রত্যেকটি হেডলাইনগুলি আগে আপনাদেরকে শুনিয়ে দিই। তো দেখুন, সাবধান, কমছে না মৃতের সংখ্যা, কোভিড-19 লকডাউনের দিকে এগোচ্ছে, মক ড্রিল শুরু। করোনার নতুন ঢেউয়ে একদিনে দেশে সর্বাধিক মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশে করোনা ভাইরাসের 100 জনেরও বেশি মৃত্যু, আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞের। করোনায় মৃত্যু শতাধিক, কোন কোন বিষয়ে সতর্ক থাকা জরুরি, বিপদ এড়াতে জানুন এখনই। তো বিস্তারিত রিপোর্টে বলা হচ্ছে ভারতে করোনা ভাইরাস আবার তার থাবা বসাতে শুরু করেছে। দীর্ঘ সময়ের স্থবিরতা কাটিয়ে কিছুটা স্বস্তিতে ফিরে এসেছিল দেশবাসী, কিন্তু চলতি বছরের মাঝামাঝি সময়ে এসে দেশের স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান ভয় ধরিয়ে দিচ্ছে। এই মুহূর্তে সারা দেশে করোনা ভাইরাসের মোট সক্রিয় কেসের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 7,264টি। এই সংখ্যা শুনে হয়তো অনেকেই ভাবতে পারেন এত কম, কিন্তু মনে রাখতে হবে করোনা একটি এক্সপোনেনশিয়াল ছড়ানো সংক্রমণ। মানে আজ যদি একজন আক্রান্ত হয়, আগামীকাল তা 10 হতে পারে, তারপর 100, তারপর 1000। এই সংখ্যাকে তুচ্ছ ভাবা মানেই মৃত্যুকে আমন্ত্রণ জানানো। বিশেষত পশ্চিমবঙ্গের অবস্থা খুবই ভয়ঙ্কর হয়ে উঠছে। গত 24 ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমণের হার উদ্বেগজনকভাবে বেড়েছে। কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হুগলি এইসব জেলার একাধিক হাসপাতালে ইতিমধ্যেই নতুন করে করোনা রোগীদের জন্য আলাদা ওয়ার্ড চালু করতে হচ্ছে। ডাক্তারদের মতে রোগীদের শ্বাসকষ্ট এবং অক্সিজেনের প্রয়োজনীয়তা দেখে অনুমান করা যাচ্ছে ভাইরাসটি আবার আগের মতোই ফুসফুসে আঘাত হানছে। অন্যদিকে মৃত্যুর সংখ্যাও এই রাজ্য থেকেই সবচেয়ে বেশি। আজকের হিসেবে কেবলমাত্র পশ্চিমবঙ্গেই মৃত্যু হয়েছে 4 জনের। এদের মধ্যে 3 জনই ছিলেন 60 ঊর্ধ্ব। এদের মধ্যে একজন ছিলেন একজন প্রবীণ মহিলা, যার বয়স ছিল 71 বছর এবং তিনি ভুগছিলেন ব্লাড ক্যান্সারে। যদিও তার ক্যান্সার নিয়ন্ত্রণে ছিল, তবুও করোনা সংক্রমণের পর মাত্র 3 দিনের মধ্যে তিনি প্রাণ হারালেন। এই ঘটনাগুলো কিন্তু নিছক সংখ্যা নয়, এগুলো মানুষের জীবন। প্রতিটি সংখ্যার পেছনে রয়েছে একটা পরিবার, একটা কান্না, একটা হারিয়ে যাওয়া ভবিষ্যৎ। আরো ভয়ঙ্কর তথ্য হলো দিল্লি, মহারাষ্ট্র, রাজস্থান, কর্ণাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশের মতো রাজ্যেও নতুন করে সংক্রমণের সংখ্যা বাড়ছে। মহারাষ্ট্রে 38টি, দিল্লিতে 33টি, রাজস্থানে 30টি, তামিলনাড়ুতে 23টি নতুন কেস রিপোর্ট হয়েছে। কর্ণাটকে 18টি নতুন কেসের সন্ধান পাওয়া গেছে। গুজরাটে 8টি, হরিয়ানায় 8টি, পাঞ্জাবে 7টি, অন্ধ্রপ্রদেশে 4টি কেস ধরা পড়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের তুলনায় এই রাজ্যগুলোর স্বাস্থ্য ব্যবস্থা অনেক বেশি মজবুত। পশ্চিমবঙ্গের অনেক জেলা হাসপাতালেই এখনো পিপিই কিট, N95 মাস্ক, হাই ফ্লো অক্সিজেন ক্যানুলা, আইসোলেশন ওয়ার্ডের পর্যাপ্ত বেড নেই। আর সেই কারণেই সবচেয়ে বড় বিপদে পড়েছেন এখানকার সাধারণ মানুষ। যদি এই বৃদ্ধির হার এভাবেই চলতে থাকে তাহলে পশ্চিমবঙ্গেই সবার আগে স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়বে এবং তখন শুরু হবে অক্সিজেন, বেড, ওষুধ এবং চিকিৎসার জন্য হাহাকার। স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী প্রতিদিন প্রায় 100 থেকে 150টি স্যাম্পল করোনা পরীক্ষার জন্য যাচ্ছে, কিন্তু এই পরীক্ষাগুলোর অনেকটাই এখনো ফাস্ট ট্র্যাকিং নয়, ফলে রিপোর্ট পেতে সময় লাগছে। এর ফলে একাধিক রোগী দেরিতে হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং মৃত্যুর আশঙ্কা বেড়ে যাচ্ছে। এই মুহূর্তে কলকাতার হাসপাতালগুলিতে আবার সেই পুরনো দৃশ্য ফিরে আসছে। বাইরের বেঞ্চে বসে থাকা আতঙ্কিত আত্মীয় স্বজন, আইসিইউর বাইরে দাঁড়িয়ে থাকা মানুষজন, যারা জানেন না তাদের প্রিয়জন বেঁচে আছেন কিনা। অ্যাম্বুলেন্সের সাইরেনের আওয়াজে ভরে উঠছে শহর। এমনকি আলিপুর, বেলেঘাটা, এনআরএস, আরজিকর, মেডিকেল কলেজ সব সরকারি হাসপাতালেই নতুন করে করোনা ইউনিট খোলা শুরু হচ্ছে।
এমনকি দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ, বারুইপুর, সোনারপুর এবং বারাসাত মেডিকেল কলেজেও অতিরিক্ত শয্যা, চিকিৎসকের জন্য চাপ সৃষ্টি হচ্ছে। রোজকার সাধারণ রোগীদের চিকিৎসা ব্যাহত হচ্ছে, কারণ অল্প সংখ্যক ডাক্তার এবং নার্স নিয়ে এই বাড়তি চাপ সামাল দেওয়া একেবারেই অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। কেউ কেউ অভিযোগ জানিয়েছেন, করোনা টেস্ট করতে গিয়ে 24 ঘন্টার বেশি সময় লাগছে রিপোর্ট আসতে, ফলে রোগী ততক্ষণে গুরুতর অবস্থায় পৌঁছে যাচ্ছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপদে পড়ছেন প্রবীণ এবং শিশু রোগীরা, কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে দুর্বল। গত কয়েকদিনে শুধু কলকাতা মেডিকেল কলেজে অন্তত 8 জন প্রবীণ করোনা আক্রান্ত রোগী মারা গেছেন, যাদের মধ্যে অন্তত 3 জনের পূর্বে কোনো গুরুতর অসুখ ছিল না। সুতরাং আপনি যদি ভাবেন আমার তো অন্য কোনো অসুখ নেই, আমি সেফ, এই ধারণা একেবারেই ভুল। বিশেষজ্ঞদের মতে এইবারের করোনা স্ট্রেনটি পূর্ববর্তী স্ট্রেনগুলোর চেয়ে কিছুটা আলাদা। এটি দ্রুত ফুসফুসে পৌঁছে যাচ্ছে এবং খুব কম সময়েই SpO2 লেভেল 95 থেকে 85-তে নামিয়ে দিচ্ছে। অর্থাৎ আপনি বুঝে ওঠার আগেই আপনার শরীর মারাত্মক বিপদের মধ্যে চলে যেতে পারে। আপনি জানতেই পারবেন না কখন আপনার শরীরে শুরু হয়ে গেল করোনা সংক্রমণ, আর যখন টের পাবেন ততক্ষণে দেরি হয়ে গেছে। আমরা যদি গ্রাম অঞ্চলের দিকে তাকাই, সেখানে অবস্থা আরো ভয়াবহ। মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, এইসব জেলায় বহু প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এখনো পর্যন্ত করোনা পরীক্ষার প্রাথমিক ব্যবস্থা পর্যন্ত তৈরি করতে পারেনি। আর গ্রামবাসীরা সঠিক তথ্য পাচ্ছেন না, সচেতনতা কম, ফলে অসুস্থ হলেও বহু মানুষ করোনা টেস্ট না করিয়েই গৃহের মৃত্যুবরণ করছেন। তাদের মৃত্যুর সংখ্যা কিন্তু সরকারি পরিসংখ্যানে আসছে না, এটাই সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার। সরকারি পরিসংখ্যান আজকে হয়তো 11 দিনের মৃত্যু বলা হচ্ছে, কিন্তু বাস্তবে সংখ্যাটা আরো অনেক বেশি হতে পারে। আর এই বাস্তব চিত্র আমরা কেউ দেখছি না, কিন্তু সেটা আমাদের গা শিউড়ে দেওয়ার মতো সত্য। পাশাপাশি আজকের দিনে যারা শহরে কাজ করতে আসেন, যেমন রিক্সা চালক, অটো চালক, হকার, ছোট দোকানদার, নির্মাণ শ্রমিক, তারাও এখন নতুন করে আতঙ্কে দিন কাটাচ্ছেন। কারণ আগের অভিজ্ঞতা থেকে তারা জানেন যদি আবার লকডাউন আসে তাহলে রোজগার বন্ধ হবে, পরিবার চালানো কঠিন হবে, খাবার জোটানো যাবে না। ফলে একদিকে স্বাস্থ্য ঝুঁকি, অন্যদিকে অর্থনৈতিক বিপর্যয়, দুটোতেই তারা বন্দী হয়ে পড়ছেন। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো বর্তমানে শিশুদের মধ্যে সংক্রমণের হার বাড়ছে। এর আগের বছরগুলিতে দেখা গেছে শিশুদের মধ্যে করোনা সংক্রমণ ততটা ভয়ঙ্কর ছিল না, কিন্তু এইবার কলকাতার বেশ কিছু প্রাইভেট হাসপাতাল রিপোর্টস করছে সাধারণ সর্দি কাশি জ্বর নিয়ে ভর্তি হওয়া শিশুদের মধ্যেও করোনা পজিটিভ পাওয়া যাচ্ছে। তাতে অভিভাবকদের মধ্যেও আরও ভয় ছড়াচ্ছে। আপনার যদি সন্তান থাকে তাহলে একবার ভাবুন, আপনি কি নিশ্চিত করতে পারবেন যে সে স্কুলে গিয়ে নিরাপদে থাকবে? আপনি কি নিশ্চিন্তে স্কুলে বাসে তুলে দিতে পারবেন? আপনি কি জানেন স্কুলের টিচার, সহপাঠীরা কেউ সংক্রমিত কিনা? এই প্রশ্নগুলোর উত্তর আমরা কেউই জানি না। আর ঠিক এখানেই এই ভাইরাসটি আমাদের দুর্বলতাকে কাজে লাগাই। বাজার, শপিং মল, মেট্রো, বাস, ট্রেন সবখানেই এখন লোকজন গা ঘেঁষাঘেঁষি করে চলছে। মুখে মাস্ক অনেকেরই নেই, কেউ স্যানিটাইজার ব্যবহার করছেন না। সামাজিক দূরত্ব সেটা যেন এক দূরবর্তী গল্প। এই গাফিলতির ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকেই। এমনকি অনেক ডাক্তাররাও জানাচ্ছেন এই মুহূর্তে টেস্ট না করেই বহু মানুষ নিজেরাই ধরে নিচ্ছেন যে ওটা সাধারণ ফ্লু, কিন্তু সেই সাধারণ ফ্লু হয়তো করোনা, এবং সেটা যদি দ্রুত একজন প্রবীণ কিংবা অসুস্থ ব্যক্তির শরীরে ছড়িয়ে পড়ে তবে তার ফল হতে পারে মৃত্যু। এই অবস্থায় বিশেষজ্ঞরা একটাই পরামর্শ দিচ্ছেন, অ্যাজিউম এভরি ফ্লু ইজ কোভিড আনলেস প্রোভেন আদারওয়াইজ। অর্থাৎ আপনি যদি সর্দি, জ্বর, কাশি বা শরীরের ব্যথা অনুভব করেন তাহলে নিজে থেকে ধরে নিন আপনি করোনা পজিটিভ এবং সেই মতো আচরণ করুন। মাস্ক পরুন, দূরত্ব বজায় রাখুন, নিজেকে আইসোলেট করুন এবং চিকিৎসকের পরামর্শে টেস্ট করান। এই পর্যায়ে আমরা দেখছি হেলথ কেয়ার স্টাফদের মধ্যেও আবার সংক্রমণ বাড়ছে। ইতিমধ্যে কলকাতার বেশ কয়েকটি সরকারি এবং প্রাইভেট হাসপাতালের নার্স, ডাক্তার এবং টেকনিশিয়ানদের মধ্যে পজিটিভ কেস পাওয়া গেছে। এর অর্থ হচ্ছে হাসপাতালের ভেতরেই আবার সংক্রমণ ছড়াচ্ছে এবং এতে আরও রোগী আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ছে। এটা সবচেয়ে মারাত্মক ইঙ্গিত। এই সমস্ত পরিস্থিতি যদি আমরা এখনই আমলে না নিই, আগেই না নিই, তাহলে হয়তো আগামী 2 সপ্তাহের মধ্যেই আবার শুরু হবে নাইট কারফিউ, প্রয়োজন হলে পুরো লকডাউন। পশ্চিমবঙ্গ সরকারের তরফে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ইতিমধ্যে প্রশাসনিক স্তরে জরুরি প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। আপনি যদি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখনো সাবধান না হন তাহলে হয়তো আর সময় থাকবে না, তখন বাঁচার সুযোগও থাকবে না। তাই এই মুহূর্তে আপনি যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছেন তা আগে কখনো আসেনি। একদিকে বাড়ছে সংক্রমণ, অন্যদিকে বাড়ছে মৃত্যু, হাসপাতালের বেড নেই, অক্সিজেন সিলিন্ডারের খোঁজে মানুষ ছুটছে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। আপনি ভাবছেন হয়তো আমার তো কিছুই হয়নি, আমি তো সুস্থ, আমার বয়স তো কম, কিন্তু ইতিহাস আমাদের শিখিয়েছে এই ভাইরাস কাউকে ছাড়ে না। আপনি হয়তো এখনই আক্রান্ত নন, কিন্তু আপনি কাকে ছুঁয়ে দিলেন, আপনি কার পাশে দাঁড়ালেন, আপনি কার সাথে শ্বাস নিলেন, তা হয়তো কাউকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। আপনি কি সেই দায় নিতে পারবেন? আজকের দিনে বাইরে বেরোনো মানেই মৃত্যু ঝুঁকি। আজ বাজারে যাওয়া মানেই আপনার পরিবারের সকল সদস্যকে ঝুঁকির মুখে ফেলে দেওয়া। আজ মেট্রোতে ওঠা মানেই সম্ভাব্য মৃত্যুর যাত্রা। এই ভাইরাস চোখে দেখা যায় না, কিন্তু এর আঘাত হৃদয় বিদারক, পরিবারভেদী, ধ্বংসাত্মক। আপনার চারপাশে হয়তো কেউ কিছু বলছে না, কিন্তু জানেন কি, কলকাতার বহু পাড়া এখন সাইলেন্ট হটস্পটে পরিণত হয়েছে। সেখানে নাম নেই, কিন্তু সংখ্যায় আক্রান্ত। প্রশাসন জানে না, প্রতিবেশী জানে না, তবুও সংক্রমণ ছড়াচ্ছে।
তাহলে প্রশ্ন উঠছে, আর কতদিন আপনি ভাগ্য বলে বেঁচে থাকবেন? আর কতদিন আপনি মনে করে নেবেন আমার কিছু হবে না? আপনি কি জানেন আগামী সপ্তাহে হয়তো আপনার নামে উঠে আসতে পারে সরকারি বুলেটিনের বিতদের তালিকায়? ভুলে যাবেন না, এই ভাইরাস দ্বিতীয় সুযোগ দেয় না। তাই এই মুহূর্তে যদি আপনি বাঁচতে চান, আপনার পরিবারকে নিরাপদ রাখতে চান, আপনার শিশুকে বাবা মায়ের কোলে রাখতে চান, বৃদ্ধ মা বাবার মুখে হাসি দেখতে চান, তাহলে এখনই সাবধান হন। মাস্ক পরুন, বাইরে না বেরোলে সবচেয়ে ভালো হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন, ভিড় থেকে দূরে থাকুন, সমস্ত সরকারি নির্দেশিকা কঠোরভাবে মেনে চলুন। আজকের এই পরিস্থিতি আবারও প্রমাণ করে দিচ্ছে লকডাউন আসছে, আসবেই। আর যদি এবার আসে তা হবে ভয়ঙ্কর রূপে। আগের মতো রেশনে অনুদান সাহায্য নাও পাওয়া যেতে পারে। আর আপনি যদি এই পরিস্থিতিতে অসাবধান হন, তাহলে সেই লকডাউনের মাঝে আপনি হতে পারেন পরবর্তী পরিসংখ্যান। একবার চোখ বন্ধ করে ভাবুন, যদি আপনার প্রিয়জনকে আইসিইউতে ভর্তি করতে হয় আর জায়গা না পাওয়া যায়, আপনি কি ক্ষমা করতে পারবেন নিজেকে? একবার ভাবুন, আপনার সন্তানের শ্বাসকষ্ট হচ্ছে অথচ অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না, আপনি কি সেই যন্ত্রণাকে সহ্য করতে পারবেন? এই ভিডিওটা শেষ হবার পরেই হয়তো আপনি বাইরে বেরোবেন, কিন্তু একটু থামুন। এই ভিডিওর পরেই আপনি কি নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের সন্তানের জন্য একটু সতর্ক হবেন না? এখনই দায়িত্ব নিন, নিজেকে এবং সমাজকে বাঁচান। আপনি নিজে সাবধান হলে আরো 10 জন সাবধান হবে। ভাইরাসের বিরুদ্ধে লড়াই শুধু সরকার নয়, আপনার, আমার, আমাদের সকলের দায়িত্ব। এই মেসেজ যদি আপনার হৃদয়ে একটু হলেও নাড়া দেয়, যদি আপনি চান আরো মানুষ জানুক, সতর্ক হোক, তবে দয়া করে এখনই লাইক করুন, শেয়ার করুন আপনার সব হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুকে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল, কারণ সামনে এমন আরো ভয়ঙ্কর আপডেট আসছে যা আপনি না জানলে হয়তো আপনার জীবনটাই বদলে যাবে।